ভয়ঙ্কর হত্যা নিপীড়নের 18ই জুলাই মীর মুগ্ধ আর ফারহান ফাইয়াজদের প্রাণ কেড়ে নেয়ার দিন। টিভি ইন্টারনেটে পড়েছিল স্বৈরাচারের কালো হাত, কিছুতেই ঠেকানো যায়নি কমপ্লিট শাটডাউন। স্তিমিত আন্দোলন জাগিয়ে তোলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, প্রগতি সরণি উত্তরায় দুর্বার প্রতিরোধ। থমথমে গোপালগঞ্জে বাড়ল কারফিউ, 11টা থেকে বেলা 2টা পর্যন্ত শিথিল, গ্রেফতার 25। যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক, দ্বিতীয় পর্বের সংলাপে 8টি বিষয়ে একমত দলগুলো, জানালেন আলী রিয়াজ। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি শাকিল আহমদ। আজ 18ই জুলাই, মুগ্ধ ও ফাইয়াজ সহ ছাত্র জনতার ওপর ভয়ঙ্কর হত্যাযজ্ঞের দিন, যেদিন বন্ধ করা হয় ইন্টারনেট আর টেলিভিশন চ্যানেলের সম্প্রচার। এই তারিখেই হয়েছিল যুগান্তকারী কমপ্লিট শাটডাউন আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ। দর্শক, 24-এর ঘটনাবহুল 18ই জুলাই নিয়ে সংবাদে থাকছে পরপর 6টি রিপোর্ট। দর্শক, জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। পানি লাগবে পানি, জুলাই থেকে জুলাই, আজও কানে বাজে সেই শব্দ। উত্তাল জুলাইয়ের রাজপথে তৃষ্ণা নিবারণের ফেরিওয়ালা মীর মুগ্ধ আজ কেবলই স্মৃতি আর প্রেরণা। স্বৈরশাসকের বুলেট বুকে যিনি লিখে গেছেন আত্মত্যাগের অমর ইতিহাস। জুমাতুল বিদার রিপোর্ট, ছবি তুলেছেন হেমায়েত হোসেন হিমু। আমি আর মুগ্ধ মিলে যাদেরকে আহত অবস্থায় পাচ্ছিলাম, নিকটস্থ যে উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল আছে, আমরা এই হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। তারপর ওর হাতে কেস ছিল আর আমি ওর হাত থেকে পানি নিচ্ছিলাম। আপনারা যে ভিডিওটা দেখেছেন সেখানে দেখবেন আমি কালো গেঞ্জি পরে ওর কেস থেকে পানি নিচ্ছিলাম আর ও কেসটা ধরে হাঁটছিল। এভাবে আমরা পানি দিচ্ছিলাম। ও বারবার বলছিল পানি লাগবে পানি। যখন বেশ কিছুটা সময় ক্লান্ত হয়ে যাই, মেইন রাস্তা থেকে পানি দিতে ঠিক এই জায়গাটায় আমরা এসে বসি। আমাদের সাথে আরও একটা বন্ধু ছিল, মুগ্ধর খুলনা ইউনিভার্সিটির বন্ধু ছিল জাকির। তন্মধ্যেই মুগ্ধ দাঁড়িয়েছিল এবং এই দিকে তাকিয়েছিল, মেইন রাস্তার দিকে। আমি মোবাইল থেকে দেখি যখন অনেক চিৎকার শুনলাম, তখন আমি উঠে দৌড় দিয়ে আমি জাস্ট কিছু কদম যাওয়ার পরে যেটা দেখতে পাই যে মুগ্ধ এখানে পড়ে আছে স্পষ্টভাবে, মানে শেষদার যে পজিশন ওই পজিশনে পড়ে আছে, বাট মুগ্ধ এদিকে ঘুরে আমার দিকে তাকিয়ে আছে। মুগ্ধর কপালে মেয়েরা যেখানে টিপ পড়ে স্পষ্ট একটা গুলির চিহ্ন এবং সেখান থেকে রক্ত বের হয়ে রাস্তায় বেরিয়ে পড়ছে। তখন আমি মুগ্ধকে রিকশায় বসে জড়িয়ে ধরার ট্রাই করছিলাম, কিন্তু ওকে আমি গ্র্যাব করতে পারছিলাম না, যার কারণে পিচ্ছিল হয়েছিল। এক পর্যায়ে যখন ধরে রাখতে পারিনি এবং ওর মাথা পড়ে যাচ্ছিল, কেউ একজন বলছিল যে মাথাটায় চাপ দিয়ে ধরেন যাতে রক্ত না বের হয়। কিন্তু আসলে অনেক পরে যখন আমি এটা মুগ্ধকে হাসপাতালে দেখি বা ওর লাশ যখন গোসল করাই, তখন দেখতে পারি যে আসলে গুলি এদিক দিকে ছোট একটা ছিদ্র হলেও ওর পিছনের এই অংশটা পুরোটাই ফাঁকা হয়ে বের হয়ে গেছে। বিভিন্নজন এসে জিজ্ঞাসা করতো যে তোরা তো জমজ, তোদেরকে কি একজনকে মারলে আরেকজন ব্যথা পায় নাকি? এটা আসলে বাস্তবে হয় না কখনো, কিন্তু আমাদের একটা কানেকশন ছিল যে কারোর কিছু হইলে, কারোর মন খারাপ থাকলে কোনো না কোনোভাবে ফিলিংস আসতো যে এখন হয়তো ওর সাথে কথা বলা উচিত বা ও কোনো বিপদে আছে, এরকম একটা ফিলিংস আসতো। পরিবারের আমার বাবা মা সবারই যখন আমাকে দেখে মুগ্ধর কথা মনে পড়ে। আর আমি যতবারই আয়নার সামনে যাই, আমাদের চেহারাটা অনেকটা সেম, অনেকটা একই রকম দেখতে। যখন আয়নার সামনে যাই তখন সব থেকে বেশি খারাপ লাগে যে আমার মতন আরেকটা মানুষ ছিল, সে এখন নাই। ওর ঘুমানোর সময় একটা স্বভাব ছিল যে ওর একটা চোখ অল্প একটু খোলা থাকতো আর একটা চোখ বন্ধ থাকতো। সেভাবেই একটা চোখ অল্প একটু খোলা, একটা চোখ বন্ধ, সেভাবে শুয়ে আছে। তো আমি এসে দেখে মনে করছি যে রেস্ট নিতেছে, ঘুমাচ্ছে। এখানে ইসিজির মেশিনটা এখানে ছিল,
তো তখন ওর ওই বুকের মধ্যে যে মেশিনগুলো লাগানো সেগুলো খুলতেছিল। তা আমি তখন ডাক্তারকে বললাম যে একটু আমার সামনে একটু আবার টেস্ট করান, আমি আমি দেখতে চাই। পরে ওই খোলা অবস্থাতে আবার লাগায় আবার চেক করলো। তখন আমি দেখছি ইসিজির লাইনটা একদম পুরো স্ট্রেট, ওখানে কোনো রিয়াকশন নাই। মুগ্ধর চোখের নিচে একটা তিল ছিল, যেটাই একমাত্র ওয়ে ছিল আমাদের মধ্যে ডিফারেন্স খুঁজে পাওয়ার। মুগ্ধ শহীদ হওয়ার পরে তারপরে আমি দেখতে পারছি যে এরকম একটা মার্ক তৈরি হইতেছে, এখন তিল একটা আস্তে আস্তে আমার চোখের নিচে আসতেছে। ভাইকে হারানোর সাথে সাথে আমরা আরো অনেক কিছুই আমাদের জীবন থেকে হারিয়ে ফেলেছি। তো এই যে যারা শায়িত আছে তাদের কথা চিন্তা করে হলেও, যারা জীবন্ত শহীদ আছে, যারা আহত যোদ্ধারা আছে, যে দু চোখ হারিয়ে এখন পৃথিবীর আলো দেখতে পাচ্ছে না, তাদের দিকে তাকিয়ে হলেও যদি নিজেরা অনুধাবন করে দেশের পরিবর্তনের জন্য এখনো যদি আমরা নিজেদের থেকে এগিয়ে না আসি, তাহলে এই পরিবর্তন সম্ভব হবে বলে মনে হয় না। ছোট দুই ভাইয়ের রুম এটা আসলে, যেখানে এক যুগের বেশি তাদের সময় কেটেছে। এই বিছানায় দুইজন পাশাপাশি, তাদের একবারে ফিক্স থাকতো যে এইটুকু জায়গায়, এই অর্ধেকটুকু জায়গায় আসলে সবসময় স্নিগ্ধ, এই অর্ধেকটুকু জায়গায় সবসময় মুগ্ধ। কিন্তু আজকে সেই সকল স্মৃতির থেকে বড় কথা, আমাদের যেটা একমাত্র চাওয়া ছিল সেই বিচার, যে আমাদের ভাইয়ের হত্যার বিচার, তা নিয়ে আসলে আমরা খুবই আশাহত। ভয়ঙ্কর 18ই জুলাই কেড়ে নিয়েছে বহু মেধাবীর প্রাণ, যারা বেঁচে থাকলে হয়তো স্বপ্নের শিখরে নিয়ে যেত আগামীর বাংলাদেশকে। তাদেরই একজন ফারহান ফাইয়াজ। রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ 5 পাওয়া এই মেধাবী সন্তানের পথ চেয়ে আজও বসে থাকেন মা। কাজী ফয়সালের রিপোর্ট, ক্যামেরায় আলমগীর হোসেন। একমাত্র ছেলেকে ছুঁয়ে দেখা হয়নি একটি বছর, তাই কবরের স্পর্শে ছেলের উপস্থিতি অনুভবের চেষ্টা শহীদ ফারহান ফায়াজের বাবার। রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফায়াজ বেঁচে থাকলে এবার বসত এইচএসসি পরীক্ষায়। এসএসসিতে জিপিএ 5 পাওয়ার ধারাবাহিকতায় হয়তো এবারও করত ভালো ফলাফল, কিন্তু পরিবারের সব আশা আকাঙ্ক্ষার ঊর্ধ্বে উঠে ফায়াজ এখন কেবলই স্মৃতি। এইচএসসি পরেই ওমরায় যাবে, এটা তার ইচ্ছে ছিল। এই যে তার মানে বাসনা ছিল আর কি এইচএসসি পরে যাওয়ার, কিন্তু তার ওই মুহূর্তে ইচ্ছে ছিল দুবাই যাওয়ার। কিন্তু এই দুবাইটা তাকে আমি নিয়ে যেতে পারি নাই, তার এই একটা ইচ্ছে আমি পূরণ করতে পারি নাই। এটা আমার জন্য এখন মনে হইলে কষ্ট লাগে। রাজনীতি আর নির্বাচনী ডামাডোলে শত সম্ভাবনাময় তরুণ হত্যার বিচার এখনো তেমন দৃশ্যমান নয়, তাই ক্ষোভের শেষ নেই ফায়াজের বাবার। আজকে প্রথমেই প্রায়োরিটি দেওয়া উচিত ছিল এই বিচার প্রক্রিয়াটা। এখন গভর্নমেন্ট তো ব্যস্ত হয়ে পড়তেছে যে সামনে ইলেকশন। এখন তো আমি হতাশা, যার পরিপ্রেক্ষিতে আমি যা নামাজে বসে আল্লাহর দরবারে কাঁদি যে আল্লাহ, তুমি তো সর্বশ্রেষ্ঠ বিচারক। আমার ছেলেসহ যাদেরকে হত্যা করেছে, যারা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তাদের বিচারের ভার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে দিলাম। সন্তান হারানোর 1 বছরে মায়ের কাছে জমা হয়েছে আদর, ভালোবাসা আর না বলা কথা, কিন্তু এখন শুধু তার ছবির সাথে কথা বলে কেটে যায় সময়। ছবিগুলো আগে প্রায় বের করে করে দেখ, ছবি দেখলে আরও খারাপ লাগে, কাপড় চোপড় এগুলো দেখি খারাপ লাগে। ছোটোবেলায় 2 ভাই বোন ঘুমানো নিয়ে আর কি ঝগড়া লেগে যেত, কে আম্মুর সাথে শুবে আমার সাথে, ছেলে চাইতো আমার কাছে শুইতে, দুজনেই নিয়ে আর কি ঝগড়া বেঁধে দিত। এই রুমেই থাকতো, এই রুমে পড়াশোনা করতো। ফায়াজ শূন্য ঘরটি মায়ের কাছে শুধুই দীর্ঘশ্বাস। ওখান থেকে এখন আর ভেসে আসে না মা ডাক। আর ভাইয়ের সাথে খুনসুটি না করতে পারায় মন খারাপে কেটে যায় ছোট বোনের। ভাইয়া বলে ডাকতে গেলেও মানে বুকটা একেবারে কেঁপে ওঠে, মানে
ভাইয়ার ডাকের মধ্যে মানে একটা ডাকতে গেলেও খুব খারাপ লাগে, মানে ভাইয়া, মানে আমার ভাইয়া বলতেই ইচ্ছা করে না কাউকে। 2024-এর 18 জুলাই রাজধানীর ধানমন্ডি 27 নম্বর সড়কে পুলিশের গুলিতে প্রাণ হারান ফাইয়াজ। ফায়াজদের আত্মত্যাগ দেশের যে পরিবর্তনের জন্য তার বাস্তবায়ন কতদূর, সে প্রশ্ন স্বজনহারাদের। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। ভার্চুয়াল দুনিয়ায় আন্দোলনের স্ফুলিঙ্গ দমাতে 24-এর এই দিনে ইন্টারনেট বন্ধ করেছিল শেখ হাসিনার প্রতিমন্ত্রী পলক। তিনি বলেছিলেন ইন্টারনেট নাকি নিজেই বন্ধ হয়ে গেছে। তবে শত বাধা আর কারসাজিকে পাশ কাটিয়ে তথ্য প্রবাহ ঠিক রাখতে ভিন্ন গতিপথ খুঁজে নিয়েছিল আন্দোলনকারী ও গণমাধ্যম কর্মীরা। জিনিয়া কবির সূচনার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুকান্ত সরকার। রাজপথে জুলাইয়ের আগুন নেভাতে না পেরে ভার্চুয়াল জগতে পানি ঢেলেছিল হাসিনা সরকার, যেন আন্দোলন না পায় দাবানলের রূপ। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। যদিও প্রযুক্তি নিয়ে পলকের এমন প্রহসন সেদিন ধোপে টেকেনি, তবে যোগাযোগ বিচ্ছিন্ন এই সময়ে সবার অলক্ষ্যে চলে শাসকের তাণ্ডব। 18 এবং 19 জুলাই রামপুরা, উত্তরা সহ দেশের নানা জায়গায় রক্তে রঞ্জিত হয় রাজপথ, ঝরে যায় কত প্রাণ। অন্তর্জালের সাথে এই বিচ্ছিন্নতার অন্তরালে ভিন্ন অভিপ্রায় থাকলেও সেই সেন্সরশিপকে প্রত্যাখ্যান করে তারুণ্যের শক্তি। প্রত্যেকের বুকই তখন হয়ে ওঠে এক একটি হটস্পট। ইন্টারনেট বন্ধ করে দিয়েই কিন্তু আমাদের মধ্যে যে আগুন ছিল সেই আগুনকে তারা, আর সেই আগুনে তারা আরো ঘি ঢেলে দিয়েছে। একটা নিজেরা নেটওয়ার্ক তৈরি করি, দেখা গেল ব্লুটুথ রেঞ্জের মধ্যে যে জায়গাটা থাকে এর মধ্যে আমরা একজনের মেসেজ আরেকজনের কাছে পৌঁছে দিতাম। এবার আমরা নতুন একটা কমিউনিকেশন সিস্টেম বিল্ড আপ করার ট্রাই করি। আমরা হাসিনার আমলে দেখতাম যে বিভিন্ন শব্দের উপর যে ভারত লিখলে কিংবা স্বৈরাচার লিখলে সেই সব আইডির পোস্টগুলো রিচ কমিয়ে দেওয়া হতো, কিংবা যেই সব আইডি থেকে পোস্ট হতো সেই আইডির পোস্টগুলো রিচ কমিয়ে দেওয়া হতো। এরকম ইন্টারনেট পুলিশিংয়ের চরম মাত্রাটাই আমরা জুলাইতে দেখি। সত্য আর তথ্যের সাথে যোগাযোগ, মানুষ আর সময়ের সাথে যোগাযোগ, এর সব কিছুকেই বিচ্ছিন্ন করার চেষ্টা ছিল বটে। তবে অফলাইনের জগতে নানা দক্ষতায় সেই চ্যালেঞ্জ উতরে তথ্যের প্রবাহ সচল রেখেছিলেন সংবাদকর্মী নামের যোদ্ধারাও। বড় চ্যালেঞ্জ যেটি ছিল তথ্য প্রাপ্তি, অর্থাৎ কোন ইভেন্টটা কোথায় হচ্ছে এটি মুঠোফোনে আমাদের পেতে হচ্ছিল, সেটা হাতে লিখে নিয়ে সেটি পুনরায় টাইপ করে নির্দিষ্ট জায়গায় গিয়ে সেটা ধরাতে হয়েছে। কিন্তু যেহেতু গণমাধ্যম চ্যালেঞ্জ নিয়েই এগোতে হবে, তাই আমরা সেই চ্যালেঞ্জটি নিয়েই এগিয়েছি। এবং জুলাইয়ের পরবর্তীতে যখন ইন্টারনেট কানেকশন সেবাটি আসলে চালু হয়েছে, তখন এই চ্যালেঞ্জটুকু কোনো অংশে আসলে কমে যায়নি। আমার চোখের সামনে এখন যেটাই ঘটছে, আমি সেটা একদিক থেকে দেখে যদি আমি সেটাকে দেখাই দিই, সেটা যদি হয় স্বাধীনতা, তাহলে সেটা স্বাধীনতা না। স্বাধীনতা হচ্ছে আমি কতটা প্রফেশনাল, আমি কতটা ফ্যাক্ট চেক করলাম এবং আমি কতটা বস্তুনিষ্ঠ খবরটা প্রচার করতে পারলাম। তো সেই জায়গা থেকে স্টিল উই আর ট্রাইং। যোগাযোগহীন কালো সময়ে যে আলো জ্বেলেছিল নির্ভীক জুলাই, 56,000 বর্গমাইল জুড়ে পরিবর্তনের সেই সংযোগ অবিচ্ছিন্ন থাকার প্রত্যাশায় নতুন বাংলাদেশ। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। আবু সাঈদের দুঃসাহসী আত্মত্যাগের পর যখন তীব্র ক্ষোভে ফুঁসে ওঠে দেশ, ঠিক তখনই গণমাধ্যমকে দমাতে মরিয়া সে সময়ের নয়া তথ্য প্রতিমন্ত্রী আরাফাত। প্রায় 30 মিনিট বন্ধ করে দেওয়া হয় আমাদের চ্যানেল 24-এর সম্প্রচার।
একে একে ব্ল্যাক আউট করা হয় আরও 3টি টিভি চ্যানেল। আরও জানাচ্ছেন মোর্শেদ হাসিব। দীর্ঘমেয়াদী সময়ের মধ্যে হবে তা নয়, খুব কম সময়ের মধ্যে যাতে তাদের শাস্তির 18 জুলাইয়ের সেই কালো সময়, যেদিন সত্যের সম্প্রচারে কালো হাত পড়েছিল শেখ হাসিনার তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের। সন্ধ্যা 6টা 15 মিনিটে বন্ধ করা হয় চ্যানেল 24। গণমাধ্যমের টুটি চেপে ধরার সেই ঘটনার আজ 1 বছর। সেদিন অন্ধ করে প্রলয় বন্ধ করতে চেয়েছিল ক্ষমতাসীনরা, কিন্তু অবিরাম সত্যের সঙ্গে থাকার চ্যালেঞ্জই যাদের ব্রত, থেমে থাকেননি তারা। আমাদেরকে উদ্দেশ্য করে ছোড়া একটি বুলেটও কিন্তু আমাদের পাশেই থাকা একজনকে ছুঁয়ে গিয়েছে। আমার সহকর্মীরা বলছিলেন যে হঠাৎ করে টিভি স্ক্রিন কেন আটকে গেল, এবং দৌড়াদৌড়ি করে আমার কানে তাড়াতাড়ি করে আমার সহকর্মী মোসাইজ ভাই জানান যে যা আছে ওখানে ফেলে জাস্ট জীবিত ফিরে আসো, কিচ্ছু লাগবে না, টিভি স্ক্রিন বন্ধ। আমি নিউজ পাঠাবো এমন একটা মোমেন্টামে হঠাৎ অফিস থেকে ফোন আসলো, বলা হলো যে আপনার নিউজ দিতে হবে না, আপনি অফিসে চলে আসেন। এত গুরুত্বপূর্ণ নিউজ আমার হাতে, মানুষের লাশ পড়ছে, তো এই নিউজ কেন দিতে হবে না? বলা হলো যে না, টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের। তো অন্যদের কাছে বার্তা দেওয়া হলো, তোমরা চ্যানেল 24 দেখো কি করা হয়েছে, তোমরা যদি এই সব কাজ করো তাহলে তোমাদেরকেও একই পরিণতি বহন করতে হবে। দায়বদ্ধতার জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যে আমাদের জায়গায় যেন সাংবাদিকতাটা করা যায়। কেবল চ্যানেল 24 নয়, 18 জুলাই ছাত্র জনতার আন্দোলনে স্ফুলিঙ্গ দমাতে প্রায় 30 মিনিটের জন্য ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছিল বাংলাভিশন, এনটিভি ও দেশ টিভি। যে আন্দোলনে এই দেশের সর্বস্তরের ছাত্র জনতার সমস্ত মানুষের সম্পৃক্ত, সেই আন্দোলনকে সরকার যত চাপি দিক, যত চেষ্টাই করুক, আমরা কোনোভাবেই দুষ্কৃতিকারী শব্দটা লিখিও নাই, ব্যবহার করি নাই, আমরা বলেও দিচ্ছি যেটা সম্ভব না। তারপরে তাদের ব্যবহার, তাদের দুর্ব্যবহার অস্বাভাবিক আকারে বাড়ল, আমাদের ম্যানেজমেন্টের উপর চাপ, প্রবলভাবে চাপ দিল। 4টি টেলিভিশন সাময়িক ব্ল্যাকআউটের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছিল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের তৎকালীন চেয়ারম্যানের সিদ্ধান্তে। তবে সাবেক চেয়ারম্যান দায় চাপালেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের উপর। এটা সরকারের তৎকালীন শীর্ষ নেতৃবৃন্দের প্রত্যক্ষ নির্দেশে আমাদের তৎকালীন যিনি চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন, তিনি এটা করতে বাধ্য হয়েছিলেন। আমরা কিন্তু রাজনীতিবিদ না, আমরা হচ্ছে কি আমলা। যে সরকারের আন্ডারে আমরা কাজ করবো, আমরা সেই সরকারেরই আমাদের কথাবার্তা শুনতে হবে। আমাদের নিজস্ব কিন্তু সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই। 16 বছরের শাসনে অনেকবারই গণমাধ্যমের গতিরোধ করেছে আওয়ামী লীগ সরকার। বার্তাকক্ষে ফোন ফরম্যাট থেকে শুরু করে প্রত্যক্ষ পরোক্ষ হুমকি দেয়া কম হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এই অধ্যাপক বলছেন, ভবিষ্যতে গণমাধ্যমের উপর যে কোনো হুমকি মোকাবেলায় হাতে হাত রেখে চলতে হবে সাংবাদিকদের। স্টেট অ্যাপারেটাস থেকে শুরু করে পুলিশের সাব ইন্সপেক্টর পর্যন্ত কল করলেও নিউজ কিল করা হতো। আমরা যেটা লেজুর ভিত্তি বলি, সেটা আমরা সাংবাদিকতার শাস্ত্রের ভাষায় বলি যে পলিটিক্যাল প্যারালালিজম, অর্থাৎ পলিটিক্যাল একটা পার্টির প্যারালালি চলা। এটা বাংলাদেশে সবসময় ছিল, এখনও আছে। পলিটিক্যাল যারা রুল করছেন তাদের যে পলিসি, সে অনুযায়ী এখানে মিডিয়া সিস্টেমটা চলে। আগে থেকে স্টাবলিশ সেটা হচ্ছে সাংবাদিকদের মধ্যে রাজনৈতিক বিভাজন। এটার কারণে যখন এক পক্ষ মায়ের খায়, আরেক পক্ষ হাততালি দেয়। তিনি বলছেন, গণমাধ্যমকে দুর্বল রাখতে সাংবাদিকদের রাজনৈতিকভাবে বিভক্ত করত আওয়ামী লীগ সরকার। তাই রাজনৈতিক দুর্বৃত্তায়ন মুক্ত হয়ে সাংবাদিকদের মেরুদণ্ড সোজা রাখার পরামর্শ তার। আমি তো আছি। জি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে ফ্যাসিবাদ চরম রূপ ধারণ করতে থাকলে দেয়ালে পিঠ ঠেকে যায় ছাত্র জনতার। এই দিন ঘোষণা দেওয়া হয় কমপ্লিট শাটডাউন কর্মসূচির। পুলিশের এলোপাতাড়ি হামলায় প্রাণ যায় অন্তত 30 জনের। রিপোর্ট করেছেন স্বপ্নিল শাহরিয়ার শিশির। 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গায়েবানা জানাজা কর্মসূচি ও কফিন মিছিল ঘিরে ব্যাপক সহিংস হয়ে পড়ে পরিস্থিতি। বল প্রয়োগের পথে হাঁটে আইনশৃঙ্খলা বাহিনী। এর জেরে ঘোষণা আসে 18 জুলাই কমপ্লিট শাটডাউনের। প্রথাগত আন্দোলনের বাইরে এমন কর্মসূচির সকালেই ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান নেয় আন্দোলনকারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় 229 প্লাটুন বিজিবি। তবুও অগ্নিগর্ভ হয়ে ওঠে দেশ। দিনভর রাজপথে ছিল বারুদের গন্ধ, মুহুর্মুহু টেয়ারশেল আর জবাবে ইটপাটকেল। রণক্ষেত্রে পরিণত হয় রামপুরা, বাড্ডা, উত্তরা, যাত্রাবাড়ি, মিরপুর সহ বিভিন্ন এলাকা। ঘটে প্রাণহানি। আগুন দেয়া হয় বিটিভি কার্যালয়, সেতু ভবন ও মিরপুরে মেট্রো রেল সহ কয়েকটি স্থাপনায়। এদিন সারা দেশ থেকে রাজধানী কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাইরের অনেক জেলার পরিস্থিতিও ছিল উত্তপ্ত। বিভিন্ন স্থানে আন্দোলনকারী, আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারান অনেকে। আমরা শিক্ষার্থীদের 80% মেধা কোটা সংরক্ষণের ব্যাপারে ঐকমত্য পোষণ করি। যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয়, আজকেই আমরা বসতে রাজি আছি। আলোচনা এবং গোলাগুলি তো দুইটা একসাথে হয় না, লাশের উপর দিয়ে তো আলোচনায় যাওয়া যায় না। তো সুতরাং আমরা কিছু দাবি দিব, এগুলো পূরণ সাপেক্ষে আলোচনা হইতে পারে। পরিস্থিতির অবনতি হওয়ায় পরবর্তীতে সারা দেশে সব ধরনের ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। 18 জুলাই ব্যাপক সহিংসতা আর হতাহতের ঘটনা ঘুরিয়ে দেয় আন্দোলনের মোড়। দাবি ওঠে শেখ হাসিনার পদত্যাগের। কোটা আন্দোলন গড়ায় গণঅভ্যুত্থানের পথে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। হাসিনা সরকারের বেপরোয়া হামলা আর গ্রেফতারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলন তখন প্রায় নিভু নিভু। এমন চরম সংকটময় মুহূর্তে ফিনিক্স পাখির মতো উড়ে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হাতে হাত রেখে রাজপথে গড়ে তোলে সীসা ঢালা প্রাচীর। আলোচনা আছেন আহমেদ সোহাগ। 15 জুলাই শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নারকীয় হামলা আর পুলিশি নির্যাতন, তবুও দমেনি ছাত্র সমাজ। বরং কোটা বিরোধী আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। অবস্থা বেগতিক দেখে 17 জুলাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় সব পাবলিক বিশ্ববিদ্যালয়। ব্যাপক ধরপাকড়ে অনেকটা স্থমিত হয়ে পড়ে আন্দোলন। প্রায় নিভে যাওয়া সেই আন্দোলন নতুন করে জাগিয়ে তোলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সব রকম ঝুঁকি নিয়ে নামেন রাজপথে। 18 জুলাই রাজধানীর রামপুরা, বাড্ডা সহ গোটা প্রগতি সরণিতে শক্ত অবস্থান নেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে গুলি করতে করতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী। সন্ধ্যা 6টার দিকে আমরা 4 জন ফ্রেন্ড মিলে ফেসবুকে একটা পোস্ট দিই ব্র্যাক ইউনিভার্সিটির সামনের গেট থেকে। তখন ওইখানে আরও মনে হয় 20 মিনিটের ভিতর 200 স্টুডেন্ট জড়ো হয়। আমরা ডিসাইড করছি যে ওইখান থেকে আমরা ঢাকা ইউনিভার্সিটি হলে ওইদিকে যাব। আচমকা আমাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করা শুরু করে। তো এই পর্যায়ে আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসের গেটটা তালাবদ্ধ ছিল। আমরা তালা ভেঙে ক্যাম্পাসের ভিতরে ঢুকে গিয়ে আমরা ক্যাম্পাসের গেটটা বন্ধ করে দিই। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে হামলার খবর পেয়ে ঢাল হয়ে পাশে দাঁড়ায় ইস্ট ওয়েস্ট সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের শক্ত প্রতিরোধে পালিয়ে যেতে বাধ্য হয় র্যাব পুলিশের সদস্যরা। কয়েক ঘন্টা পর তাদের উদ্ধার করা হয় হেলিকপ্টার দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দেওয়া হয়। তখন আমাদের এইখানে যারা নেতৃত্ব দিয়েছিল তারাই সারা ঢাকা শহরের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঠে নামিয়ে সারা ঢাকা শহরটা রেজিস্ট্যান্স গড়ে তোলে। নিভু নিভু হয়ে যাচ্ছিল, যেটা আসলে আবার কামব্যাক করার সম্ভাবনা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। সেই জায়গায় আমরা কামব্যাক করেছিলাম এই 18 জুলাইয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মুভমেন্টটা দিয়ে। আন্দোলনের সেই স্রোতে যোগ দিয়েছিল নর্থ সাউথ, এআইইউবি, ইউআইইউ, নর্দার্ন কানাডিয়ান, ইউল্যাব, ড্যাফোডিল ও স্ট্যামফোর্ড সহ সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাদের শহীদদের তালিকায় অন্তত 30 জন। তাদেরই একজন মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল পারভেজ। মানুষের পাশে দাঁড়ানোই ছিল যার ব্রত।
মাত্র 23 বছর বয়সেই বিভিন্ন রোগীকে রক্ত দিয়েছেন 18 বার। সেই 18 সংখ্যাটাই যেন আবার ডেকেছিল তাকে। 18 জুলাই উত্তরায় পুলিশের গুলিতে ঝরে যায় তার প্রাণ। সেই অপূরণীয় ক্ষতি তাড়িয়ে বেড়ায় শাকিলের বাবাকে। 18 বার রক্ত দিয়ে শেষ রক্ত দেওয়ার ডেট ছিল 18 জুলাই। সেই 18 জুলাই তার দেহের সমস্ত রক্ত এই জাতিকে দিয়ে অনেক রক্তের বিনিময়ে এই ফেসিবাদ মুক্ত হবে, কিন্তু সেই রক্ত যে আমার ছেলে দিতে হবে এটাতে আমি প্রস্তুত ছিলাম না। আমার ছেলে প্রস্তুত আসিল কি আমি জানি না, হয়তোবা তার মুখ দিয়ে বের হচ্ছে রক্তের কথা। আল্লাহ পাক হয়তো কবুল করেছে। জুলাইয়ের আগে ও পরে কোনো কিছু পাওয়া না পাওয়ার হিসাবের খাতা খোলেননি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুধু গণ অভ্যুত্থানের পাতায় রক্ত দিয়ে লিখে গেছেন আত্মত্যাগের ইতিহাস। আমাদের ছেলের রক্ত এই জন্য দেয় নাই। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। এনসিপির কর্মসূচি ঘিরে হামলা, সংঘর্ষ আর প্রাণহানির পর থমথমে গোপালগঞ্জ। শহরে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। এদিকে বহিরাগতদের তৎপরতা ঠেকাতে বাড়ানো হয়েছে কারফিউর সময়। তবে আজ শুক্রবার সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত শিথিল থাকবে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত অন্তত 25 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গোপালগঞ্জের প্রধান সড়ক থেকে অলিতে গলিতে সাজোয়া যানের টহল। 22 ঘন্টার কারফিউর চাদরে মোড়া গোপালগঞ্জকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এই তোড়জোড় আইনশৃঙ্খলা বাহিনীর। বিধ্বস্ত শহরকে গুছিয়ে আনতে সকাল থেকে চলছে পরিচ্ছন্নতা অভিযান। বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশ স্থলে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার পর হতাহত আর সহিংসতার যে ঘটনা ঘটেছে তা থেকে আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফেরাতে প্রশাসনের এসব উদ্যোগ সকাল গড়িয়ে মধ্যাহ্ন পর্যন্ত ছিল। জনসাধারণের বাইরে বের হওয়ার নির্দেশনায় কড়াকড়ি থাকলেও অনেকে বের হয়েছেন একান্ত প্রয়োজনে, তাও একরাশ উদ্বেগ উৎকণ্ঠা মাথায় নিয়ে। লোকজন আসলে তো কম, কালকে একটা দুর্ঘটনা ঘটছে, এখানে লোকজন কম আছে। অনেক ময়লা, অনেক রিট ফাটকেল এগুলো ছিল, এগুলো অনেক আমরা গাড়ি ভরে ভরে নিবা নাকছি। বুধবার লাঠিসোঁটা নিয়ে শত শত মানুষ হামলে পড়েছিল জেলা কারাগারে। ভাঙচুরের সে দৃশ্য দেখতে ঢাকা থেকে এসেছেন ঊর্ধ্বতনরা। জানানো হয় কারাগারের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আমাদের যে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল সেটার ভিত্তিতে আমরা প্রথম থেকে এখানে ব্যবস্থা নিয়েছি। এছাড়া আমাদের কারারক্ষীদের, তারপরে এখানে যিনি কারার ইনচার্জ হিসাবে আছেন, ওনার সাহসিকতার জন্য আমরা এটা যথেষ্ট পরিমাণে আমরা ট্যাকল করতে পেরেছি। বাট এটা হচ্ছে ভেতরের পার্টটুকু, বাইরের পার্টটুকু আমাদের জন্য অলমোস্ট আনটেনেবল হয়ে যাচ্ছিল যদি এখানে আমাদের সেনাবাহিনী, পরবর্তীতে বিজিবি এবং পুলিশরা এসে সহায়তা না করত। ক্যামেরার সামনে প্রকাশ্যে কিছু না বললেও শহরের সাধারণ মানুষ বলছেন গোপালগঞ্জ বাংলাদেশের অন্য 8-10টা জেলার মতো। একটি দলের তকমা নিতে নারাজ তারা। বিকেলে সার্বিক পরিস্থিতি নিয়ে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে বৈঠক হয় জেলা প্রশাসক কার্যালয়ে। পরে সংবাদ সম্মেলনে কারফিউ বাড়ানোর সময়সীমা ঘোষণা করা হয়। সার্বিকভাবে যাতে আর পরিস্থিতির অবনতি না ঘটে এই জন্য আমরা যে কারফিউটা ছিল সেটা আমরা কন্টিনিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকালকে 11টা পর্যন্ত কারফিউ থাকবে, 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল থাকবে, তারপর আবার সিদ্ধান্ত দেওয়া হবে কালকে। যারা নৈরাজ্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের। যারা দুষ্কৃতিকারী রয়েছেন, যারা এই গতকালকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পিছনে যারা জড়িত ছিলেন তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনবো, এটা অব্যাহত থাকবে। বুধবার ঘটে যাওয়া এমন সহিংসতা আর রাজনৈতিক ক্ষোভের অবসান চান এই জেলার সাধারণ মানুষ, যে কারণে অকালে প্রাণ গেছে 4 জনের। বুধবারের সংঘাত সহিংসতার রেশ এখনও স্পষ্ট পুরো গোপালগঞ্জ জেলা জুড়ে। 22 ঘন্টার কারফিউর সময়সীমা আবারও বৃদ্ধি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে পরিস্থিতি পুরোপুরি শান্ত না হওয়ার আগ পর্যন্ত আইনশৃঙ্খলার পরিস্থিতি এই ঘোষণা অব্যাহত থাকবে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, গোপালগঞ্জ। দর্শক, গোপালগঞ্জের কারফিউ পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন বাদল সাহা। বাদল সাহা, একটু জানাবেন গত রাতে পরিস্থিতি কেমন ছিল, এখন বর্তমানে কি অবস্থা? শাকিল, আজ
কারফিউ দ্বিতীয় দিন চলছে গোপালগঞ্জে। তবে সকাল থেকে কিন্তু মানুষের যে আতঙ্ক, সেই আতঙ্ক নিয়ে কিন্তু ঘর থেকে বাইরে বের হচ্ছেন। যদি আমি একটু চিত্র দেখাই যে এটি গোপালগঞ্জ শহরের কোট চত্বর এলাকায় কিন্তু আমি রয়েছি। সকাল থেকে কিন্তু মানুষ ঘর থেকে বাইরে বের হয়েছেন। বিশেষ করে দিনমজুর যারা রয়েছেন বা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু তাদের কাজের তাগিদে এবং জীবন জীবিকার তাগিদে তারা কিন্তু ঘর থেকে বের হয়েছেন। তবে সকাল থেকে কিন্তু এই জেলা শহরের যেসব পয়েন্টগুলো রয়েছে এখানে কিন্তু আমরা আসলে পুলিশের কোনো উপস্থিতি দেখতে পাইনি। যেহেতু জানেন যে গত 16 তারিখে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিকে ঘিরে সহিংসতায় অন্তত 4 জন নিহত হয়েছেন। তারপর থেকে কিন্তু গোপালগঞ্জ যে পুরোপুরি অশান্ত ছিল বলা চলে, সেই সাথে কিন্তু আতঙ্ক ছিল। তবে কারফিউ থাকলেও আমরা কিন্তু এখন পর্যন্ত কোথাও কিন্তু পুলিশের টহল বা কোনো পয়েন্টে পুলিশ কিন্তু আমাদের যে নিরাপত্তা দিচ্ছে এরকম কিন্তু আমাদের চোখে পড়েনি। আরেকটি বিষয় হচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। আরেকটি বিষয় হচ্ছে যে গতকাল রাতে কিন্তু জেলার বিভিন্ন স্থানে অভিযান হয়েছে। তবে এখন পর্যন্ত এসব অভিযানে কতজন আসলে গ্রেপ্তার হয়েছে সেই সংখ্যাটা কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে মামলা এবং গ্রেপ্তারের সংখ্যাটি যদি আমরা জানতে পারি আমরা তাৎক্ষণিকভাবে জানিয়ে দিব। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সহিংসতা পরবর্তী সবশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, গোপালগঞ্জের কারফিউর পরিস্থিতির খবর জানাচ্ছিলেন বাদল সাহা। গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদ ও দেশজুড়ে আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার দাবিতে আজ বিকেল 4টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। রাতে এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় জুলাই পদযাত্রায় হামলা ঘিরে অন্তর্বর্তী সরকারের উদাসীনতার অভিযোগ করেন দলটির নেতারা। ভবিষ্যতে সরকারের এমন দায়িত্বহীন আচরণের কারণে জুলাই যোদ্ধাদের জীবন বিপন্ন হওয়ার শঙ্কাও প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, হামলাকারীরা দিন তারিখ ঠিক করে দেশীয় অস্ত্র ও বোমাসহ হামলা করেছে, অথচ গোয়েন্দা তথ্য থাকার পরও যথোপযুক্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে সরকার। অপরিকল্পিত কর্মসূচির কারণে গণ অভ্যুত্থানের শক্তি হামলার মুখে পড়েছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত না নিতে এনসিপির প্রতি আহ্বান জানান তিনি। বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণে গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সুযোগ পাচ্ছে একটি মহল। সারা দেশে চলমান মব সন্ত্রাস, মিটফোর্ডে নারকী হত্যাকাণ্ডের ন্যায্য বিচার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে জাতীয়তাবাদী যুব দলের এই বিক্ষোভ মিছিল। বৈরী আবহাওয়ার মধ্যেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচি স্থল নয়াপল্টনে আসেন নেতাকর্মীরা। এক পর্যায়ে নয়াপল্টন ও আশপাশের এলাকায় জনসমুদ্রে পরিণত হয়। বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পুরানা পল্টন, প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় এ বিক্ষোভ। বাংলাদেশ যে একটা মবক্রেসিতে পৌঁছে গেছে, এর থেকে বের হবার জন্য নির্বাচনী এই সমস্যার সমাধান করতে পারবে। যে কোনো সন্ত্রাসকে আমরা ঘৃণা জানাই এবং এনসিপির উপর যে হামলা হয়েছে গোপালগঞ্জে, সেটারও আমরা তীব্র নিন্দা জানাই। আমাদের নেতা জনাব তারেক রহমান যে স্বপ্ন নিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী নেতৃত্ব দিয়েছিলেন, সে স্বপ্ন সফল না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো ইনশাআল্লাহ। মিছিলে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ঐক্য বিনষ্ট করতে নানা চক্রান্ত চলছে। জানান, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যের কোনো বিকল্প নেই। আমাদের বার্তা হলো, জাতির মধ্যে যে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গঠিত হয়েছিল জুলাই ছাত্র গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে, সেই শক্তিকে অটুট রাখতে হবে, সেই ঐক্যকে অটুট রাখতে হবে। এটাই জাতি এগিয়ে যাওয়ার একমাত্র শক্তি হোক, এটাই আমাদের কামনা। বিএনপির নেতা বলেন, ফ্যাসিবাদের পুনর্বাসনের মাধ্যমে অভ্যুত্থানের শক্তিকে কলঙ্কিত করতে চায় একটি মহল। আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত না নিতে এনসিপির প্রতিও আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। যারা একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে, যাদের এখনো রেজিস্ট্রেশন নাই, তারা অনেক আবেগতাড়িত হয়ে অপরিকল্পিতভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করলো জাতির যারা গণ অভ্যুত্থানের অগ্রসেনানী, তাদের উপরে পতিত ফ্যাসিবাদী শক্তি হামলে পড়ছে। নির্বাচন বিলম্ব করতে যারাই অপচেষ্টা করছে, তারা যেন অন্তর্বর্তী সরকারের কাছে সুযোগ না পায়, সেদিকে সতর্ক থাকারও কথা বলেন বিএনপি নেতারা।
সারা দেশের চলমান মব সন্ত্রাসকে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা হিসেবে দেখছে বিএনপি। তাই রাজপথে নিজেদের শক্তিমত্তা আবারও জানান দিল দলটির 3 অঙ্গ সহযোগী সংগঠন। অংশ নেরা বলছেন, আগামী নির্বাচনকে নস্যাৎ করতেই ষড়যন্ত্র করছে একটি মহল। তাই এই ষড়যন্ত্র রুখে দিতে আগামীতে বরাবরের মতোই রাজপথে থাকবেন তারা। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। বিএনপির কর্মকাণ্ডে গণতন্ত্রের উত্তরণ যেন বাধাগ্রস্ত হয়, সেই ফাঁদ পাতা হয়েছে। তবে বিএনপি এতে পা দেবে না, জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার সুযোগ তৈরি হলেও ষড়যন্ত্র থেমে নেই। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আশা প্রকাশ করেন তিনি। বিএনপি মহাসচিব আরও বলেন, 24শে গণ অভ্যুত্থানের কৃতিত্ব অনেকে দাবি করলেও প্রকৃত কৃতিত্ব এদেশের জনগণের। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডেলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডের জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ ও জনগণের কাছে দৃশ্যমান হতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ সহ অন্যরা। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের সংলাপে 8টি বিষয়ে ঐকমত্য হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা ঐকমত্য কমিশনের সদস্যদের ভূমিকা ও প্রচেষ্টার জন্য সাধুবাদ জানান। রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। গেল রাত 10:30টার দিকে ভবনটির 21 তলায় বাংলাদেশ ব্যাংকের একটি কার্যালয়ে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক সংযোগের ত্রুটির কারণে আগুন লাগে বলে ধারণা ফায়ার সার্ভিস কর্মকর্তাদের। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান সাংবাদিকদের জানান, বাংলাদেশ ব্যাংকের কর্পোরেট অফিসে লাগা এই আগুনের কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে। রাতেই দুর্ঘটনাস্থলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত হন।